উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা কৃষকদেরকে পরামর্শ দিই কিছু কিছু জাত থাকে আপনার কিছু নির্দিষ্ট রোগের প্রতি হচ্ছে সহনশীল, মানে সেই রোগটাকে সে প্রতিরোধ করতে পারে। এই জাত প্রতিরোধী যেগুলো মানে রোগ প্রতিরোধী কিছু জাত আছে সেগুলো মানে আমরা বলি যে আপনারা এগুলো সিলেকশন করবেন, তাহলে হবে কি আমার সেই রোগটা হওয়ার সম্ভাবনা কম থাকে। যেমন কিছু কিছু ধান আছে ব্লাস্ট প্রতিরোধী, তো সেই ধানটা যদি আমি নির্বাচন করি তাহলে কিন্তু ব্লাস্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। তো ঠিক তেমনি আপনি যেমন বললেন ফলস স্মার্ট, তো এই রোগটা আমরা সাধারণত আপনি বলতেছেন 49-এ বেশি। তো 49 কিন্তু অনেক পুরাতন একটা ভ্যারাইটি। বর্তমান যুগের সাথে যদি আমি তাল মিলাইতে চাই আমাকে অবশ্যই নতুন নতুন জাত নির্বাচন করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা কৃষকদেরকে পরামর্শ দিই যে আপনারা মাটির যে পিএইচ সেটা নিয়ন্ত্রণ করবেন, তার জন্য আপনারা ডোলোচুন ব্যবহার করবেন, জৈব সার বেশি ব্যবহার করবেন, রাসায়নিক সার কীটনাশক পরিমিত পরিমাণে ব্যবহার করবেন, যদি লাগে তখন ব্যবহার করবেন। এই পরামর্শগুলো আমরা কেন দিচ্ছি? কারণ দিনে দিনে আমাদের মাটির স্বাস্থ্য খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো মাটিকে যদি আমরা রক্ষা করতে চাই, আমাদের ফসলকে রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই জৈব যে সমস্ত জিনিস আছে যেমন জৈব বালাইনাশক, কীটনাশক, জৈব সার, এগুলোতে আমাদেরকে বেশি আগ্রহ প্রকাশ করতে হবে। এবং কৃষক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যত্রতত্র কীটনাশক, বালাইনাশক, আগাছানাশক এগুলো স্প্রে করা থেকে অবশ্যই বিরত থাকবে এবং কৃষি অফিসের পরামর্শ নিয়ে আপনারা উৎপাদন করে দেখুন, আপনারা অনেক উপকৃত হবেন। শুধু সমস্যা হলে যে কৃষি অফিসে আসতে হবে তা না, আপনি কি জাত ব্যবহার করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, সকল পরামর্শ যদি আমাদের কাছ থেকে নিয়ে করেন আমার মনে হয় সেটা আরও বেশি আপনারা উপকৃত হবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে কৃষকদের অভিযোগ হচ্ছে যে বিভিন্ন নাম বেনামে নানান কোম্পানি থেকে তারা এই যে পোকা দমনের যে ওষুধ তারা ক্রয় করেন, কিন্তু ধানের সঙ্গে টানার দুটো দিয়ে, কিন্তু তারা বলতেছেন যদি নির্দিষ্ট একটা কোম্পানি যেটাকে আসলে তারা সলিউশন হিসাবে নিতে পারে সেটা যদি আপনারা একটা নির্দিষ্ট করে। হ্যাঁ, কৃষকের সমাধান আমি সেটাই বলছিলাম যে রোগ হওয়ার আগে আমরা যদি প্রতিরোধের ব্যবস্থাটা করে নেই তাহলে কিন্তু আমার কোনো ওষুধের প্রয়োজনই হয় না। আমার যদি রোগ না থাকে আমি তো ওষুধ খাবো না। ঠিক তেমনি আমার ফসলের যদি কোনো রোগ বালাই পোকামাকড় না থাকে আমি কেন সেখানে স্প্রে করব। অবশ্যই আমাকে পরিষ্কার চাষাবাদ করতে হবে। প্রথমে আমাকে যেটা করতে হবে ভালো বীজ সংগ্রহ করতে হবে এবং সবসময় চেষ্টা করব যে বীজই লাগাবো শোধন করে লাগাবো, মাটি শোধন করব। আরেকটা যেটা বললাম যে আমাদের মাটির পিএইচ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই পিএইচটাকে আমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এর জন্য আমাদেরকে ডোলোচনের ব্যবহার বাড়াতে হবে। সেই সাথে আমাদেরকে জৈব যে সমস্ত জিনিসের কথা বললাম বালাইনাশক, কীটনাশক থেকে শুরু করে রাসায়নিক সার বাদ দিয়ে আমাদেরকে জৈব সারের দিকে আগ্রহ বেশি দেখাইতে হবে। কারণ আমরা মাটির যে অবস্থা যতই রাসায়নিক সার দেই না কেন, যদি জৈব সার না দেই এবং মাটির পিএইচ যদি আমরা নিয়ন্ত্রণে না আসি তাহলে কিন্তু এটা শুধু মানে খরচই হবে, এটা কোনো উপকারে আসবে না। এটা হচ্ছে কৃষক ভাইদের একটা ভুল ধারণা যে বেশি সার দিলে হয়তো আমার ফলনটা ভালো হবে, কিন্তু আপনার পরিমিত সার এবং জৈব সার যদি আপনি পাশাপাশি ব্যবহার করে দেন তাহলে আপনার ফলনটা আরও বেশি ভালো হবে এবং রোগ পোকামাকড় কম হবে। আর রোগ পোকামাকড় কম হলে কিন্তু আপনার স্প্রে করার প্রয়োজন হয় না। আর কৃষক ভাইরা সবসময় চায় আমাকে একটা নাম বলেন, তো আমি চাই আপনাদের জন্য মানে জমিতে কোনো রোগই না থাকে। যদি রোগ না থাকে তাহলে কিন্তু আপনার স্প্রে করার কোনো প্রয়োজন হয় না।